আপনারা সাম্প্রতিক বিষয়ের প্রস্তুতি নেবেন। কাজে আবারও সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশে মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে এবং আমরা এর জন্য সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মুজিব বর্ষের মতো একটি চমৎকার আয়োজন উপহার দেওয়ার জন্য এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো মুজিবের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণ গণনাটি শুরু হয়েছিল কখন? এটি 10 জানুয়ারি 2020 সালে। আমি ঠিক এভাবেই তথ্যগুলো শেয়ার করে যাব আপনাদের সাথে, আপনারা একটু নোট ডাউন করবেন। তাই প্রথম প্রশ্ন বলেছি বঙ্গবন্ধুর যে জন্ম শতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু হয়েছে কবে থেকে? 10 জানুয়ারি 2020। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা যে বাংলাদেশের একটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এটি নির্মিত হয়েছে, সেটি পায়রায় নির্মিত হয়েছে, যেটির নাম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে এবং জাতীয় গ্রিডে সরবরাহ ইতোমধ্যে শুরু হয়েছে। তো প্রশ্ন হতে পারে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কবে চালু হয়েছে, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এ ধরনের প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন, ই পাসপোর্ট এটি বাংলাদেশ সরকার কবে থেকে চালু করেছে? ই পাসপোর্ট 22 জানুয়ারি 2020। 22 জানুয়ারি 2020 থেকে বাংলাদেশে ই পাসপোর্ট এটি চালু হয়েছে। বাংলাদেশ বিশ্বের 119তম দেশ হিসেবে এটি চালু করেছে এবং বর্তমান ভিজুয়ালাইজেশন অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের 4th জেনারেশনের ইলেকট্রনিক ইনফরমেশনগুলো সবই কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। সেটা নট অনলি ই পাসপোর্ট, এ ধরনের আরও ই ওয়ালেট রয়েছে, সেগুলো বলবো আমি পর্যায়ক্রমে। প্রিয় বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে আপনারা জানেন যে বিশ্ব ব্যাংক সহ এ ধরনের গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলির এক ধরনের অব্লিগেশন বা একটি রিপোর্ট তৈরি করে তারা ডুইং বিজনেস ইন্ডেক্স শিরোনামে। একটি দেশের ব্যবসা করার পরিবেশের উপরে একটি সূচক তৈরি হয় এবং সেই সূচকের মান ভালো না হলে কিন্তু বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হয়ে যায়। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এবং এই সহজে ব্যবসা করার, সহজে বিনিয়োগ করার সূচকে বাংলাদেশের মান উন্নীত করবার জন্য সরকার সংসদে একটি প্রস্তাব পাশ করেছিল, সেটি হলো কোম্পানি আইন বিল সংশোধন 2020। কোম্পানি আইন বিল সংশোধনী বিল 2020। এটি 18 ফেব্রুয়ারি 2020-এ সংসদে বিলটি পাশ হয়েছিল এবং বিস্তারিত বলবার সুযোগ নেই, আগেই বলছি, খুব ডিটেলস আলোচনা করতে পারবো না এই সেশনে। খুব সলিড ডেটাটাই শুধু বলছি। একজন ব্যক্তি দিয়ে কোম্পানি করার নিয়মটি আমাদের কোম্পানি আইনে ছিল না, সেটি সংশোধন করে সেই সুযোগ রাখা হয়েছে, ফলে কোম্পানি সৃষ্টি একটু সহজীকরণ হবে, ইনভেস্টমেন্ট ডেভেলপ করবে, এটি ছিল এর উদ্দেশ্য। পরে চলে যাচ্ছি কোভিড-19-এ এবং আমি খুব থরলি আমার রাফ নোটগুলো আগে বলছি, এরপর আমি কিছু কনসেস ডেটাও বলবো আপনাদের। হ্যাঁ, একটু গোছানো কিছু ডেটা আছে, সেটাও বলবো। 11 মার্চ WHO কোভিড-19 এটিকে তারা মহামারী হিসেবে ঘোষণা করেছিল এবং 8 মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 শনাক্ত হয়েছিল। তাহলে একটি হচ্ছে 8 মার্চ প্রথম শনাক্ত হয়েছিল বাংলাদেশে, 11 মার্চ হু এটিকে মহামারী হিসেবে ঘোষণা দিয়েছিল এবং বাংলাদেশে যে শনাক্ত হয়েছিল বা এই বিষয়ে কাজ করেছিল সেক্ষেত্রে আপনারা IEDCR এর নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, সে সম্পর্কে একটু জেনে যাবেন পরীক্ষার আগে। IEDCR অর্থাৎ আমাদের স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, এ সম্পর্কে একটু জেনে যাবেন। পরের প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশের হাইকোর্টে রায় হয়েছিল জয় বাংলাকে জাতীয় স্লোগান করবার জন্য। কাজেই এটি একটি গুরুত্বপূর্ণ ইভেন্টস যে জয় বাংলাকে জাতীয় স্লোগান এর জন্য নির্দেশনা কে দিয়েছিল? এটি হাইকোর্টের রায় এবং রায়টি হয়েছিল 10 মার্চ 2020।
তারিখগুলো একটু নোট রাখেন, যতটুকু সম্ভব মনে রাখা যায়, এবং প্রয়োজনীয় তারিখগুলো আমি একটু অ্যাভয়েড করে যাব, এগুলো খুব প্রয়োজন সেগুলিই বলবো আপনাদের। মুজিব শতবর্ষের যে আয়োজন সেটি উদ্বোধন হয়েছিল 17 মার্চ 2020। মুজিব শতবর্ষের অনুষ্ঠান উদ্বোধন হয়েছিল 17 মার্চ 2020। প্রশ্ন হতে পারে মুজিব বর্ষের উদ্দেশ্য কি আসলে, কেন আমরা মুজিব বর্ষ করছি? হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখবেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের যে আদর্শ রয়েছে সেগুলি সকল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ যেন আরও বেগবান হয়, সেটি মুজিব বর্ষ উদযাপনের প্রধান লক্ষ্য। এই বিষয়ক অপশন দেখে অ্যান্সার দিবেন। ফিনান্সিয়াল সেক্টরে আমরা 200 টাকার একটি ব্যাংক নোট চালু হয়েছে 2020 সালে, এবং এটি করার মাধ্যমে আমাদের যে ব্যাংক নোট সেটি সম্ভবত এটি 200 টাকা, এটি 7 নম্বর 7ম ব্যাংক নোট। তাহলে এখন আমাদের ব্যাংক নোট আছে 7টি, প্রেস নোট আছে 3টি, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। এসব প্রশ্ন পরীক্ষা এসে থাকে, যেহেতু ফাইন্যান্স সেক্টর ইনফরমেশন একটু মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যাই, বিশ্ব ব্যাংক বাংলাদেশের জন্য একটি কোভিড ফান্ড তহবিল দিয়েছিলেন, তার পরিমাণ কত? কাজেই এই ধরনের তথ্য পরীক্ষা এসে থাকে, সেই সংখ্যাটি হচ্ছে 850 কোটি টাকা। বিশ্ব ব্যাংক কোভিড ফান্ডের জন্য বাংলাদেশকে যে পরিমাণ তহবিল দিয়েছে সেই পরিমাণ হচ্ছে 850 কোটি টাকা। বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবিলার জন্য যে প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন, এবং সেই প্রণোদনা প্যাকেজের আকার ছিল 72,750 কোটি টাকা। এই দুটি তথ্য একটু খেয়াল রাখবেন। বাংলাদেশের প্রণোদনা প্যাকেজের আকার 72,750 কোটি টাকা, বিশ্ব ব্যাংকের ফান্ডের পরিমাণ 850 কোটি টাকা। কৃষি খাতের জন্য 5,000 কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রাখা হয়েছিল এই কোভিড-19 মোকাবিলার জন্য। সংসদের 11তম সংসদের আমাদের বর্তমান যে সংসদ চলমান, এটি একাদশ জাতীয় সংসদ। এই একাদশ জাতীয় সংসদের 7ম অধিবেশন, এটি ছিল মাত্র 1.5 ঘন্টার, এবং বাংলাদেশের ইতিহাসের এটি সবচেয়ে সংক্ষিপ্ততম অধিবেশন। করোনা ভাইরাসের কারণে অধিবেশনটি সংক্ষিপ্ত হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন হতে পারে, সেই বিষয়ে আরও বেশ কিছু তথ্য বলবো আপনাদের। রোহিঙ্গাদেরকে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে, এটি 3রা মে 2020 এই প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং এই ভাষান্তর এটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত। বিডা কর্তৃক, একটু আগে আপনাদের বলছিলাম, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে এক্সপ্লোর করবার জন্য বাংলাদেশের একটি প্রতিষ্ঠান রয়েছে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এই বিডা নতুন একটি কর্মসূচি চালু করেছে যার নাম ওয়ান স্টপ সার্ভিস। এই ওয়ান স্টপ সার্ভিসের বিডা কর্তৃক ওয়ান স্টপ সার্ভিস চালু করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি। ওয়ান স্টপ সার্ভিস। 20 মে 2020 ঘূর্ণিঝড় আম্পান এর আঘাত এসেছিল বাংলাদেশের উপর। যেহেতু আমাদের ক্লাইমেট চেঞ্জ একটা খুব ভালনারেবল ইস্যুজ পরীক্ষার জন্য, বিশ্বের জন্য, সো এই তারিখগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি, তারা একটি ডিএনএ ব্যাংক গঠন করেছে, যার আগে ডিএনএ ল্যাবরেটরি নাম ছিল, এখন তারা সেটি নাম দিয়েছে ডিএনএ ব্যাংক। তাহলে প্রশ্ন হতে পারে ডিএনএ ব্যাংক কি, ডিএনএ ব্যাংক কোন বাহিনী করেছে, এসব আসতে পারে। বাংলাদেশকে, এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য, বাংলাদেশকে চায়না 5,161টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের 5,161টি পণ্য চায়নার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু স্পিডি বলছি, যেহেতু অনেক ডেটা বলতে হবে আপনাদের, কাজেই একটু আপনাদেরও কষ্ট হবে হয়তো।
অথবা যেহেতু এটি অন রেকর্ডে থাকবে, আপনারা পরে এটি আবার দেখেও নিতে পারবেন, অসুবিধা হবে না। বাংলাদেশের যে প্রতিষ্ঠান প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে ঘোষণা দিয়েছিল, সেই প্রতিষ্ঠানটির নাম কি? গ্লোব বায়োটেক লিমিটেড। গ্লোব বায়োটেক লিমিটেড প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, যে অধ্যাদেশ আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়, সে আদেশ 2020 সালে সংশোধিত হয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থাৎ গভর্নর মহোদয়ের চাকুরির অবসরের বয়স সীমা বৃদ্ধি করা হয়েছিল, যেটা আগে 65 ছিল, এখন 67 বছর করা হয়েছে। তাহলে এখানে একটি চেঞ্জ এসেছে, বাংলাদেশ ব্যাংক অর্ডারে পরিবর্তন আনা হয়েছে গভর্নর মহোদয়ের চাকুরির অবসরের বয়স বৃদ্ধি করার জন্য। 65 বছর ছিল, 67 বছর করা হয়েছে। সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি মামলার শুনানি শুরু করেছিল কবে? এই ডেটটি হচ্ছে 13 জুলাই 2020। 13 জুলাই 2020-এ সুপ্রিম কোর্টে প্রথম ভার্চুয়ালি মামলার শুনানি শুরু হয়েছিল। পরবর্তী তথ্যে যাচ্ছি। 1986 সাল থেকে বাংলাদেশে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা যে রাষ্ট্রাচার মেনে চলা হতো, সেটি সংশোধন করা হয়েছে। 20 জুলাই 2020 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ এটি পরিবর্তন করে আদেশ জারি করেছিল। তাহলে এখন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স চালু হয়েছে, সেটি 2020 সালের রাষ্ট্রাচার, সেটি এখন চালু আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রানজিটের আওতায় ভারত থেকে চট্টগ্রাম বন্দরে প্রথম যে পণ্য এসেছে, যে জাহাজে করে এসেছে, সেই জাহাজটির নাম ইম্পর্টেন্ট। এটি ভারতীয় একটি জাহাজ, জাহাজের নাম এমভি সেজুতি। এমভি সেজুতি অর্থাৎ বাংলাদেশ ভারত নৌ ট্রানজিটের আওতায় ভারতীয় পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে আনে ভারতীয় যে জাহাজ, তার নাম এমভি সেজুতি। জাপানের সাথে বাংলাদেশের এমনিতেই নানা ধরনের সহযোগিতামূলক অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তদুপরি জাপানের সাথে 12 আগস্ট 2020-এ বাংলাদেশের একটি ওডিএ চুক্তি সই হয়। এই ওডিএ কি, এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বলা হয় এটিকে, ওডিএ, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটি জাপানের সাথে বাংলাদেশ 41তম দেশ হিসেবে এই ওডিএ চুক্তি সই করেছে। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র, বৈশ্বিক অভিযোজন কেন্দ্র, এটি ক্লাইমেট চেঞ্জ ইস্যুর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এই অভিযোজন কেন্দ্রের একটি আঞ্চলিক কার্যালয় শুরু হয়েছে ঢাকায়। বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের আঞ্চলিক কার্যালয় খোলা হয়েছে ঢাকায়। এই তারিখটি হচ্ছে 8 সেপ্টেম্বর 2020। এই ডেটে খোলা হয়েছে। তারিখটি এক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে তথ্যটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের ধান গবেষণার ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠান রয়েছে, বারি এবং বিরি, এবং একটি কৃষি নিয়ে কাজ করে, একটি উন্নত জাতের ধান নিয়ে কাজ করে। এই বিরির 2020 সালে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে, কাজেই এটি গুরুত্বপূর্ণ। বিরি, দ্যাট মিনস বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটির সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে 1 অক্টোবর 2020 তারিখে। 1 অক্টোবর 2020 তারিখে। একাদশ সংসদের 10ম অধিবেশন, এটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে একটি বিশেষ অধিবেশন হয়েছিল। 11তম সংসদের 10ম অধিবেশন, এটি ছিল একটি বিশেষ অধিবেশন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে হয়েছিল। 64 জেলায় ই পাসপোর্ট চালু হয়েছিল। একটু আগে আপনাদের বলেছিলাম 119তম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে, এবং এটি 64 জেলায় একসঙ্গে চালু হয়েছিল 10 নভেম্বর 2020 তারিখে। 10 নভেম্বর 2020।
জাতিসংঘে একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্যটি খুব ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে শুনুন। জাতিসংঘে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত শান্তির সংস্কৃতি প্রস্তাব এটি গৃহীত হয়েছে 2020 সালের ডিসেম্বরে। এটি জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। শান্তির সংস্কৃতি প্রস্তাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটি উত্থাপন করেছিলেন এবং সেটি জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বাংলাদেশ ভুটানের সাথে প্রথমবারের মতো পিটিএ চুক্তি সই করেছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য। বাংলাদেশ ভুটানের সাথে পিটিএ চুক্তি সই করেছে। আমরা হয়তো অফ দ্য রেকর্ড সময় পেলে পিটিএ নিয়ে ক্লাসরুমে অনেক আলোচনা হয়েছে। প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট, এই যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, এগুলো বিভিন্ন দেশ তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস বা ডিপ্লোম্যাটিক কোলাবোরেশনের মাধ্যমে করে থাকে এবং তার মাধ্যমে অনেক বাণিজ্যিক সুবিধা পেয়ে থাকে উভয় দেশই। তাহলে ভুটানের সাথে করা হয়েছে আমাদের। ইউনেস্কোর এই আরেকটি তথ্য বলছি, খুবই গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর নির্বাহী বোর্ডের 210তম সভায়, ইউনেস্কোর নির্বাহী বোর্ডের 210তম সভায় ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি এই শিরোনামে একটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এবং এই পুরস্কার এর প্রস্তাব কিন্তু ইউনেস্কো নির্বাহী বোর্ডে পাশ হয়েছে, অর্থাৎ নেক্সট ইয়ার থেকে এই পুরস্কার দেওয়া হবে। যে ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তারা একটি পুরস্কার চালু করেছে। বাংলাদেশ ইন্ডিয়া ভার্চুয়াল বৈঠক হয়েছিল, এই ডেটটাও ইম্পর্টেন্ট, 17 ডিসেম্বর। বাংলাদেশ ভারত ভার্চুয়াল বৈঠক 17 ডিসেম্বর 2020। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হয়েছিল 55 বছর পর। এই ভার্চুয়াল বৈঠকের পর দীর্ঘ 55 বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হয়েছিল এবং এটি চিলাহাটি হচ্ছে বাংলাদেশের নীলফামারী জেলায় এবং হলদিবাড়ি হচ্ছে ভারতের জলপাইগুড়ি জেলায়। এই উভয় অঞ্চলের মধ্যে রেলপথ চালু হয়েছে দীর্ঘ 55 বছর পর। এই চালুটি হয়েছিল যে দিনে, সেই ডেটটি হচ্ছে 17 ডিসেম্বর 2020। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 সালে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছিল, 21 সালে হয়নি, আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে। 20 সালে যেটি হয়েছিল সেটি ছিল 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই কততম বাণিজ্য মেলা সেটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার আরেকটি তথ্য বলছি, এটিও খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার জনগণকে আরও দ্রুত ডিজিটাইজ সার্ভিস প্রদানের জন্য একটি অ্যাপস চালু করেছে। সেই অ্যাপসটির নাম হচ্ছে আমার সরকার। আমার সরকার নামে একটি অ্যাপস চালু হয়েছে, যেটি বর্তমান সরকার চালু করেছে এবং এই অ্যাপসটি চালু হয়েছিল 8 জানুয়ারি 2020। এই অ্যাপসটি চালু হয়েছিল। বাংলাদেশে বিডিএফ বা বাংলাদেশ উন্নয়ন ফোরাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, এই ফোরামের 2 দিনব্যাপী বৈঠক হয়েছে ঢাকায় এবং এই বৈঠকটি বাংলাদেশ উন্নয়ন ফোরাম খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশ ইকোনমিতে ডেভেলপমেন্ট ক্লাসগুলিতে এই বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের 2 দিনব্যাপী বৈঠক ঢাকায় হয়েছে 29 জানুয়ারি। করোনা ভাইরাসের পূর্বে 2020 সালের করোনা ভাইরাসের শুরু হওয়ার পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেষ যে বিদেশ সফর ছিল সেটি ছিল ইতালি সফর। ইতালিতে ইতালির প্রধানমন্ত্রী কোতের সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার বৈঠক করেছিলেন। করোনার পূর্বে এটি লাস্ট অ্যাওয়ে ভিজিট ছিল প্রধানমন্ত্রীর ইতালি সফর।
13তম আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এটি আরেকটি পরীক্ষা আসার মতো তথ্য। 13তম আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন, ভারত রানার্স আপ হয়েছিল। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি একটি তহবিল দিয়েছে পুঁজিবাজারের ডেভেলপমেন্টের জন্য। সেই তহবিলের পরিমাণ $17 কোটি। এই $17 কোটি যদিও ঋণ হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু এটি পুঁজিবাজারকে চাঙ্গা করবার জন্য বিশেষ ভূমিকা রাখবে এবং এডিবি এই $17 কোটি ঋণ সহায়তা করেছে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য। আমরা জানি আমেরিকার সাথে বাংলাদেশের টিকফা নামে একটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। আবারও বলছি, টিকফা ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। এটির পঞ্চম বৈঠক হয়েছে মার্চ 2020-এ, টিকফার পঞ্চম বৈঠক। হ্যাঁ, যেহেতু আমেরিকার সাথে একটি ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বাংলাদেশের সিলেট সিটিকে প্রথম ওয়াইফাই সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সিলেট সিটিকে প্রথম ওয়াইফাই সিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে যখন এই ক্লাসটি নিয়েছি, এটি আমরা অনেক সময় ইনফরমেশন বলার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ড বলেছি, এর প্রিভিয়াস হিস্ট্রি বলেছি, বোর্ডকে কাজে লাগিয়েছি। এবছর সেই সুযোগগুলো আসলেই কাজে লাগানো যাচ্ছে না নানাবিধ প্রতিবন্ধকতার কারণে। এ কারণেই আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকবে আমার ধারণা, কিন্তু সেগুলো হয়তো খুব বেশি এক্সপ্লোর বা ডিসকাস করবার আসলে সুযোগ কম। এজন্য আমি শুধু পরীক্ষা সমাগত একদম স্পেসিফিক ডেটাগুলো আপনাদের শুনিয়ে দিচ্ছি যে পরীক্ষায় কোনগুলো আসতে পারে। আর আলোচনা করতে পারলে আরও বেটার হতো, কিন্তু সেই সুযোগ এবছর নেই। সিলেট প্রথম ওয়াইফাই সিটি। আমাদের বাণিজ্যিক পণ্যসমূহ যেন যথাসময়ে যথাস্থানে পৌঁছাতে পারে এবং সেটি বিপণন যেন সহজীকরণ হয়, এজন্য সরকার প্রথমবারের মতো বাংলাদেশে পার্সেল ট্রেন ব্যবস্থা চালু করেছে নীলফামারী জেলা থেকে। পার্সেল ট্রেন, প্রশ্ন হতে পারে প্রথম পার্সেল ট্রেন কোন জেলা হতে চালু হয়েছে? নীলফামারী হতে। পার্সেল ট্রেনের উদ্দেশ্য কি বলেছি, ব্যবসায়িক সুবিধা। ঘূর্ণিঝড় আম্পানের কথা বলেছে একটু আগে আপনাদের। এবার বলবো ঘূর্ণিঝড় নিসর্গ। নিসর্গ আঘাত এনেছিল বাংলাদেশে 3রা জুন 2020 তারিখে। 3রা জুন 2020 তারিখে ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত এনেছিল। জাতিসংঘ, এই তথ্যটি একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। জাতিসংঘ বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়কে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দিয়েছে। জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের যে মন্ত্রণালয় পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়। কেন পেয়েছে? ভূমি মন্ত্রণালয়ের কোন কাজের স্বীকৃতি স্বরূপে পুরস্কারটি পেয়েছে? সেটি হচ্ছে ই-মিউটেশন, ইলেকট্রনিক মিউটেশন। মিউটেশন অর্থ হলো নামজারি বা নামপত্তন করা। একটু সহজ করে যদি বলি, আপনি যে জমি ক্রয় করেন অথবা জমি স্থানান্তর হলে যে কোনোভাবে জমির স্থানান্তর, মালিকানা হস্তান্তর হতে পারে জমি, সেই মালিকানা হস্তান্তর হওয়ার পর যিনি ক্রয় করলেন তার নামে জমিটি সরকারিভাবে তার নামে লিখে দেওয়া, এটাকে বলা হয় মিউটেশন বা নামজারি। এই ইলেকট্রনিক মিউটেশন চালু করার জন্য এই পুরস্কারটি এই মিনিস্ট্রি পেয়েছে। চীন থেকে কোভিডকালীন চীন থেকে বাংলাদেশকে মেডিকেল হেল্প করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি টিম, মেডিকেল টিম, হাই ভোল্টেজ মেডিকেল টিম বাংলাদেশ সফর করেছিল এবং সেই তারিখটি হচ্ছে 8 এপ্রিল 2020। 8 এপ্রিল 2020 চীন থেকে 10 সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসেছিল। আচ্ছা,
এবার যাই বাংলাদেশের একটি অ্যাচিভমেন্ট, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে বাংলাদেশের ডক্টর সেজুতি সাহা। ডক্টর সেজুতি সাহা হুয়ের এই পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বা নিয়োগ পেয়েছেন। মন্ত্রিসভার আমরা একটু আগেই ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকের কথা শুনেছিলাম। বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম ভার্চুয়াল বৈঠক সেটি হয়েছিল 13ই জুলাই 2020। 13ই জুলাই 2020 প্রথম মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক। বিশ্বের এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ আমাদের, বিশ্বের বৃহৎ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প, বিশ্বের বৃহৎ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেছিল বাংলাদেশ। এটি 23 জুলাই 2020। তারিখটি বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে এই উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পটি কোথায় এটি গুরুত্বপূর্ণ। এটি কক্সবাজার জেলার সদর উপজেলার খরুশকুল নামক ইউনিয়নে বাঁকখালী নদীর তীরে এই উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পটি চালু করা হয়েছে এবং এটি বিশ্বের মধ্যে বৃহত্তম এই ক্লাইমেট রিফিউজি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট। ওকে, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলি। সেটি হচ্ছে বাংলাদেশের জেলা, আমাদের যে 64টি জেলা রয়েছে, এই 64টি জেলাকে কিন্তু সরকারিভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্লাসিফাইড করা আছে এবং এদের একটি মর্যাদা রয়েছে। সেটি নতুন করে 6 আগস্ট 2020 এই জেলার তথ্যগুলো বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক হালনাগাদ করা হয়েছে এবং এখানে এই তারিখটি একটু মনে রাখতে হবে। আমি একটু পরে যে এই জেলার শ্রেণী বিন্যাসে কোন জেলা কোন ক্যাটাগরিতে পড়েছে, এখানে 4টি ক্যাটাগরি আছে, বিশেষ এবং ABC। এটা খেয়াল রাখেন যে 64 জেলার ক্যাটাগরি কয়টি? ক্যাটাগরি 4টি, বিশেষ ABC। তাহলে বিশেষ একটি, A একটি, B একটি, C একটি, মোট 4টি ক্যাটাগরিতে 64 জেলাকে ক্লাসিফাইড করা আছে। আচ্ছা, এরপর বলি আমাদের রাজস্ব আহরণ, যেটিকে আমরা উন্নয়নের অক্সিজেন বলে থাকি, NBR এই কাজটি করে থাকে এবং এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তাদের একটু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমিও মাঝে মধ্যে একটু আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোনো কমেন্টস যদি প্রয়োজন হয় সেটি চ্যাট বক্সে দিয়েন, আমরা মাঝে মধ্যে রিভিউ করব যেগুলো সম্ভব হবে, অথবা সেশন শেষে আমি সময় দিব আপনাদের ফাঁকে ফাঁকে 10 সেকেন্ড 15 সেকেন্ড, যদি কোনো কোশ্চেন থাকে পরীক্ষার সামনে, যদি আমার কাছে আরও কিছু জানতে চান, আপনারা কোনো পরামর্শ চান, সেগুলা আপনারা লিখে দিন, আমি চেষ্টা করব যথাসম্ভব কমপ্লাই করবার জন্য। প্রিয় বন্ধুরা, আমি জানি না সেশন কেমন হচ্ছে, সবাই ঠিকমতো শুনতে পারছে কিনা, এবং এই মুহূর্তে আমি একটু দেখে নিই যে আমরা কতজন যুক্ত আছি আসলে এখন সেশনে। তাহলে বোধহয় আমাদের ইয়েটা আর একটু ভালো হয়। একজন বলেছেন স্লো বলেন স্যার। ওকে, I will try. সব ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। খুব ভালো হচ্ছে স্যার। পিডিএফটা দিন প্লিজ। আমি জানি না পিডিএফ পাবেন কিনা। ওকে,
অনেকে বলেছেন বোর্ডে লিখলে ভালো হতো। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি বোর্ডটা ঠিক ইউজ করছি না, তাহলে আমি এত ডাটা আপনাদেরকে দিতে পারবো না। যেহেতু এটা ভিডিও থাকবে, আপনি পরে আবার একটু শুনে নিন, তাহলে অসুবিধা হবে না। আমি খুবই কয়েনসাইজ করে যত সংক্ষিপ্ত করা যায় সেভাবে সেশনটাকে সাজিয়েছি, যাতে আপনাদের যে মূল লক্ষ্য প্রিলিমিনারি পরীক্ষায় যেন সাম্প্রতিক প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন, বৃত্ত যেন ভরাট করা যায়। সাম্প্রতিক নিয়ে কত টেনশন, সাম্প্রতিক তথ্য তো পেপারের পাতায় ভর্তি, মার্কেটে কত রকমের চটি বই পাওয়া যায়, হাজার হাজার ইনফরমেশন, আসলে আপনি কোনটা পিক আপ করবেন সেই জায়গাটাকে আমি একটু আপনাদেরকে অ্যাসিস্ট করে দিচ্ছি মাত্র। ওকে প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তারা রিসেন্টলি যাতে রাজস্ব আহরণটা গতি পায়, রাজস্ব আহরণ বৃদ্ধি পায়, সরকারের আয় বৃদ্ধি পায়, সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেশি ব্যয় করতে পারে, এজন্য এই রাজস্ব ব্যবস্থাপনায় এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করেছে এবং সেই টোটাল প্রক্রিয়াটাকে নাম দেওয়া হয়েছে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস। পরীক্ষায় প্রশ্ন করতে পারে রাজস্ব আহরণ ব্যবস্থাকে আধুনিক করবার জন্য এনবিআর যে পদ্ধতি চালু করেছে তার নাম কি? উত্তর হবে ইএফডি বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস। ওকে, এটি চালু করেছে এনবিআর। এনবিআর দ্যাট মিনস ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। হ্যাঁ, এটির যিনি এখন চেয়ারম্যান আপনারা জানেন, জনাব রহমাতুল মুনিম স্যার, উনি এখন এনবিআর এর চেয়ারম্যান, এবং এনবিআর এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন জনাব মোশাররফ হোসেন ভুইয়া, তিনি এখন জার্মানির রাষ্ট্রদূত। সো এগুলো আপনাদের জানা আছে। ওকে, আমরা চলে যাই। বাংলাদেশে মুজিববর্ষ উপলক্ষে একটি গয়না নৌকা জাতীয় সংসদের লেকে ভাসানো হয়েছিল। মুজিববর্ষ উপলক্ষে একটি গয়না নৌকা আমাদের যে জাতীয় সংসদ সংলগ্ন যে লেক রয়েছে সেই লেকে এই নৌকাটি ভাসানো হয়েছিল একটি অনারারি বা সেলিব্রেটিং বোট হিসেবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা পিক আপ করতে পারছেন। জাতিসংঘ নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কথা বলি। আন্তর্জাতিক নিয়ে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এ পর্যন্ত। আরও কিছু সামনে বলবো। আমি এখন কিছু আন্তর্জাতিক বিষয়ের তথ্য বলি আপনাদের। এ ধরনের গুরুত্বপূর্ণ ইভেন্টস যেগুলো আছে পরীক্ষার জন্য সেগুলো একটু শেয়ার করছি আন্তর্জাতিক বিষয়। আচ্ছা, প্রথম তথ্য হচ্ছে কাসেম সোলাইমানি, যাকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মনে করা হতো। কাসেম সোলাইমানি, তাকে হত্যা করা হয়, আমেরিকা হত্যা করে, আমরা পত্রিকা মারফত জেনেছি। এবং এই কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল 3 জানুয়ারি 2020। ডেটটিও ইম্পর্টেন্ট, 3 জানুয়ারি 2020। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিকটতম প্রতিবেশীদের সাথে, পরের ইভেন্টস বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিকটতম প্রতিবেশীদের সাথে 1993 সালে নাফটা নামক একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করেছিল, যেটি 1994 সাল থেকে কার্যকর হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই নাফটা চুক্তি বাতিল করে দিয়ে তিনি একটি নতুন এগ্রিমেন্ট করেছিলেন। এই নতুন চুক্তিটির নাম হচ্ছে USMCA। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। USMCA দ্যাট মিনস ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট। তাহলে এখান থেকে তিনি কি বাদ দিয়েছেন? ফ্রি ট্রেড, এই দুটি ওয়ার্ড তুলে দিয়েছেন। ফ্রি ট্রেড, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিছুটা সময়ের বিপরীত মেরুতে চলতেন। উনি ফ্রি ট্রেড, গ্লোবালাইজেশন এগুলির বিপক্ষে কথা বলতেন, এ কারণে এটি উনি তুলে দিয়েছিলেন। এবং এই USMCA বিলটি আমেরিকাতে পাশ হয়েছিল 16 জানুয়ারি 2020। 16 জানুয়ারি 2020। ব্রেক্সিট
আমরা জানি। প্রথম প্রশ্ন হলো ব্রেক্সিট কি। আমরা ব্রেক্সিট সম্পর্কে অনেকে অনেক তথ্য জানি, কিন্তু ব্রেক্সিটটা কি দেখা গেছে এইটাই পরীক্ষা আসলে পারলাম না। ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ডের বেরিয়ে যাওয়া এই প্রক্রিয়াটির নামই হচ্ছে ব্রেক্সিট, এবং এটি কার্যকর হয়েছে 31শে জানুয়ারি 2020। ব্রেক্সিট কবে কার্যকর হয় সেটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি সামরিক জোট গঠন করেছিল, যেটির নাম ছিল সিয়াটো। অপরদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট গঠনেও আমেরিকা বিশেষ ভূমিকা রেখেছিল, যার নাম আসিয়ান। এবং এই দুটিরই একটি আমেরিকার গুরুত্বপূর্ণ বন্ধু বা মিত্র দেশ হিসেবে ফিলিপাইন কিন্তু ভূমিকা রেখেছিল, এবং সেই ফিলিপাইনের সাথে আমেরিকার দীর্ঘদিনের একটি এগ্রিমেন্ট ছিল, যেটিকে বলা হতো ভিএফএ বা ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট। এই ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট এর যে সারমর্ম ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিশেষ গুরুত্বপূর্ণ, এই ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট সেটি ফিলিপাইন সরকার রিসেন্টলি বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমেরিকার সাথে ফিলিপাইন আর ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট চুক্তিতে নেই। এটি বাতিল হয়েছে কবে? 11 ফেব্রুয়ারি 2020। তারিখটি বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরেও বললাম, কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যে ভিএফএ কি জিনিস একটু ব্যাকগ্রাউন্ড বলেছি ছোট করে। এই যে কোভিড-19 আমরা বলি, কোভিড-19 নামকরণটি কোন সংস্থা করেছে? হয়তো অনেকেই বিশ্বব্যাংক, কেউ জাতিসংঘ অ্যান্সার দিয়ে বসবেন পরীক্ষায়, কিন্তু এই নামটি করেছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই কোভিড-19 নামকরণটি হুয়ের করা। পরের প্রশ্ন, প্রথম আরব দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণ অনুমোদন করেছেন যে দেশ, সেই দেশের নাম সংযুক্ত আরব আমিরাত। প্রথম আরব দেশ হিসেবে পরমাণু চুল্লির অনুমোদন, দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বিশেষ কারণেই এই বছর 20 সালে বিশেষ করে দেশগুলো আলোচনায় ছিল ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে কেন্দ্র করেও, সেটিও আপনাদের জানা দরকার। পরের প্রশ্ন, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এইসব দেশগুলো সবসময় রাজনৈতিক কারণে একটু উত্তাল থাকে, এবং এর মধ্যে অন্যতম থাইল্যান্ড। এবং এই থাইল্যান্ডের একটি পলিটিক্যাল পার্টি আছে, এটির নাম FFP বা ফিউচার ফরওয়ার্ড পার্টি। এই ফিউচার ফরওয়ার্ড পার্টি থাইল্যান্ডে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই দলকে, ফিউচার ফরওয়ার্ড পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, কেন করা হলো সেগুলো এখন আর জানবার সময়ও নেই, আসলে সুযোগও নেই। শুধু এটা জেনে রাখেন, এই দলটি থাইল্যান্ডের। সার্কের, আমি আগেই বলেছি এটা আমার নিজের নোট করা, সো একটু অ্যামেলগ্যামেট রয়েছে, এটিকে সিনথেসিস করার সুযোগ সময় হয়নি। এবং আমার ডায়েরির যে পাতা আপনাদের দেখাচ্ছি, সেই ডায়েরির একদম সলিড পেজ থেকে আপনাদেরকে আমি তথ্যগুলো শেয়ার করছি। সার্কের 14তম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার এসলো ওয়েরাকুন। এটা হয়তো আপনাদের জানা আছে নিশ্চয়ই, তবে ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ। সার্কের 14তম মহাসচিব শ্রীলঙ্কার এসলা ওয়েরকুন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আপনাদের 10 সেকেন্ডের জন্য আমি একটু বিরতি নিচ্ছি, এরপর আবার চলে আসছি।
ওকে, সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সার্কের মহাসচিবের নাম জানছিলাম। এ পর্যায়ে আমরা জানব যে আপনারা এই প্রশ্ন অনেকবার পড়েছেন যে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার হয় কখন। এটা অনেকবার পরীক্ষা এসেছে, এগুলো স্নায়ুর যুদ্ধের বিশেষ ইভেন্টস। কিন্তু আজকে জানবো আমরা যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার কবে শুরু হয়েছে, এবং সেই তারিখটি হচ্ছে 9 মার্চ 2020। 9 মার্চ 2020 আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিকতার যে আহ্বান নিয়ে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত হয়েছিল। অর্থাৎ করোনা ভাইরাসের বিপক্ষে আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল 2 এপ্রিল 2020। এই প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হয়। জাতিসংঘে গৃহীত হয় মানে সাধারণ পরিষদে গৃহীত হয়। এই তথ্যটি সময়ের কারণে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গাভি, GAVI, গাভি, দ্যাট মিনস গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক, বুঝতেই পারছেন, ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন এটা নিয়ে কাজ করে। এবং এই গাভির উদ্যোগে বিশ্বে একটি সম্মেলন হয়েছে, এটির নাম বিশ্ব টিকা সম্মেলন। এই বিশ্ব টিকা সম্মেলনটি হয়েছিল জুন মাসের 4 তারিখে 2020 সালের। 4 জুন, আপনার একটা শর্টকাট লিখতে পারেন 4/6/2020, এইভাবে নোট নেন, কেমন? গাভীর টিকা সম্মেলন। এবার আমরা একটু আগে জানছিলাম বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পিটিএ চুক্তি সই হয়েছে, এটা বলেছি আপনাদের। এখন বলবো আপনাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভিয়েতনামের মধ্যে একটি FTA স্বাক্ষরিত হয়েছে। FTA মিনস ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড, তো বাণিজ্য হবে অবাধ, মুক্ত বাণিজ্য। আর ওটা ছিল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, একটু অগ্রাধিকারমূলক বাণিজ্য। আর এটি হচ্ছে মুক্ত বাণিজ্য, একটু ভিন্নতা আছে দুটির মধ্যে। এবং এই ইউরোপীয় ইউনিয়ন এবং ভিয়েতনামের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেটিকে এক কথায় EVFTA বলা হচ্ছে, বা EVFTA, ইউরোপীয় ইউনিয়ন ভিয়েতনাম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কেমন? EVFTA। ওকে। নেপাল, আরেকটি তথ্য বলি, খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি নেপাল তার দেশের জাতীয় প্রতীক এটি সংশোধন বা পরিবর্তন করেছে, জাতীয় প্রতীক। এবং আপনারা জানেন জাতীয় প্রতীক কি হবে এটি কিন্তু সব দেশের সংবিধানে উল্লেখ থাকে, আমাদেরও রয়েছে, তেমনি নেপালেরও ছিল। তাহলে নেপাল জাতীয় প্রতীক সংশোধনের জন্য নিশ্চয়ই তাদের সংবিধানও সংশোধন করেছে। তাহলে জাতীয় প্রতীক সংশোধন করেছে সম্প্রতি যে দেশ, সে দেশের নাম নেপাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা জানব ইংল্যান্ড, তো যুক্তরাজ্য, তাদের একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি বিভাগ বা সরকারের প্রশাসনের একটি উইং, যেটির নাম ছিল DFID, অর্থাৎ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন, খুব গুরুত্বপূর্ণ, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই উইংটির এটিকে তারা নতুন করে ফরেন অফিসের সাথে একীভূত করেছে। অর্থাৎ DFID আগে যে পৃথকভাবে কাজ করত ব্রিটিশ প্রশাসনে, সেটি না করে এখন এটি ফরেন অফিসের সাথে যুক্ত থেকে DFID কাজ করবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে DFID কি, সম্প্রতি কোন দেশে DFID ফরেন অফিসের সঙ্গে যুক্ত হয়েছে, DFID ইংল্যান্ডের কোন বিষয়ক একটি প্রতিষ্ঠান, এসব প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটি তথ্য বলবো, এটি
এর আগে বেশ বিভিন্ন পরীক্ষায় এই ইনফরমেশন এসে থাকে এই ঘটনাটি ঘটবার পর। সেটি হলো জাতিসংঘের যে বাৎসরিক অধিবেশন হয়, এই অধিবেশনে যিনি সভাপতি থাকেন তার নামটি পরীক্ষা এসে থাকে। এবং জাতিসংঘের ৭৫তম অধিবেশন যেটি ২০২০ সালে হয়েছিল, এই অধিবেশনের সভাপতি ছিলেন ভোলকান বোসকার। ভোলকান বোসকার তিনি জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সভাপতি ছিলেন। তিনি একজন তুর্কি কূটনীতিক, তুর্কি অর্থাৎ তুরস্কের একজন ডিপ্লোম্যাট। তিনি এই পদে দায়িত্ব পেয়েছিলেন এবং আপনারা জানেন যে এই পদের মেয়াদ 1 বছর। সাধারণ পরিষদের সভাপতির পদের মেয়াদ 1 বছর। আচ্ছা, এরপরে আসি, এই তুরস্কে একটি জাদুঘর ছিল যেটির নাম ছিল আয়া সোফিয়া। আয়া সোফিয়া নামে তুরস্কে একটি জাদুঘর ছিল। নানাবিধ কারণে তুর্কি সরকার সে জাদুঘর বাতিল করে সেটিকে মসজিদে রূপান্তর করেছে। এই কারণে আয়া সোফিয়া এই নামটি, শব্দটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন হতে পারে আয়া সোফিয়া কি, আয়া সোফিয়া কোথায়, সম্প্রতি আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করেছে কোন দেশ, এইভাবে প্রশ্ন হতে পারে। সম্প্রতি আপনাদের মনে আছে যে আন্তর্জাতিক বিষয়ে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস নামে একটি টপিকস আছে। সেখানে আমরা যখন ক্লাস করেছিলাম তখন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স সম্পর্কে জেনেছিলাম এবং তাদের যে অ্যাক্টিভিটিস বা কারেন্সি কনভার্টিবিলিটি, মুদ্রার যে বিনিময় হারের পরিবর্তন, সেসব বিষয় আমরা জেনেছিলাম। আর রিসেন্টলি ইউরোপের 2টি দেশ বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া, আবারও বলছি বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া, তাদের নিজ দেশে ইউরো মুদ্রা চালু করার জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অধীনে এক্সচেঞ্জ রেট মেকানিজম 2 এর অধীনে তারা তাদের মুদ্রাটাকে কনভার্ট করেছে। এক্সচেঞ্জ রেট মেকানিজম 2, এক্সচেঞ্জ রেট মেকানিজমের অনেকগুলো মেথোডোলজি আছে, হ্যাঁ, যেগুলো আমরা প্রিলিমিনারি ক্লাসে শিখেছিলাম। কিভাবে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়, যে বাংলাদেশের 85 টাকা দিলে $1 দিবে, এটা কিভাবে হয়, আসলে সিস্টেম কি, সেই রকম একটি বিষয় এটি। তারা এক্সচেঞ্জ রেট মেকানিজম 2 কনভার্ট করে 2 দেশ ইউরো মুদ্রা চালু করেছে। পরের প্রশ্ন, প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলে যাত্রা করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলে যাত্রা করেছে সংযুক্ত আরব আমিরাত। খুব ইম্পর্টেন্ট তথ্য, আরব দেশ যেহেতু। পরের তথ্য বলছে, এটি ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের তথ্য। আন্তর্জাতিক রাজনীতির দ্বন্দ্বের কারণে তার ইম্প্যাক্ট কি, সেই ইম্প্যাক্টের একটি ইনফরমেশন বলি। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে চায়না একটি কনসুলেট অফিস ছিল, চায়না কনসুলেট অফিস। এই অফিসটি আমেরিকা বন্ধ করে দেয়। আমেরিকার হিউস্টনে অবস্থিত চাইনিজ কনসুলেট অফিস আমেরিকা বন্ধ করে দেয়। এবার রিয়াকশন কি? বন্ধ করে দিলে চায়নাও তার সিচুয়ান প্রদেশে চেংদুতে আমেরিকান কনসুলেটটিও বন্ধ করে দেয়। এই যে আমেরিকা চায়না যে বাণিজ্য যুদ্ধ বা আমেরিকা চায়নার যে আন্তর্জাতিক কোস্ফিয়ার বা আন্তর্জাতিক স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের যে কম্পিটিশন, এটি তার একটি রিয়াকশন। তাহলে এটা খেয়াল। পরীক্ষায় প্রশ্ন হতে পারে কিভাবে, সম্প্রতি আমেরিকা হিউস্টনে অবস্থিত চাইনিজ কনসুলেট অফিস বন্ধ করায় চায়না আমেরিকার কোন কনসুলেট অফিসটি বন্ধ করে দিয়েছে? প্রশ্নটাও ধরিয়ে দিলাম আপনাদের। আপনাদের মনে আছে লেবাননে বৈরুতে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল 4 আগস্ট 2020 তারিখে। 4 আগস্ট 2020 তারিখে অর্থাৎ বৈরুত বিস্ফোরণ, এটি একটি বিশ্বের খুব উল্লেখযোগ্য ঘটনা, তাই এটি জেনে রাখলাম। হয়তো এর পেছনে অনেক ইন্টারন্যাশনাল
কনস্পিরেসিও আছে, আমরা জেনেছি শুনেছি, সেগুলো আমরা ক্লাসে সুযোগ হলে লিখিত ক্লাসগুলিতে আবার আলোচনা হবে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা চালু করেছে ইরান। বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা চালু করেছে যে দেশ, তার নাম ইরান। ওকে, পরের প্রশ্ন বলছি, সম্প্রতি ইসরায়েলের সাথে, ইসরায়েল দ্যাট মিনস একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েলের সাথে আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এর হটলাইন চালু হয়েছে। হটলাইন, আমরা 1962 সালের আমেরিকা রাশিয়া হটলাইনের কথা জানি, যেটি বিশ্বের স্নায়ুযুদ্ধের সময়কার প্রথম হটলাইন। সেরকম একটি হটলাইন চালু হয়েছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। তারিখটি হচ্ছে 16 আগস্ট 2020। 16 আগস্ট 2020। এবার একজন ব্যক্তির নাম শুনবো আমরা, তার নাম হচ্ছে হুয়ান কার্লোস। হুয়ান কার্লোস নাম জানলাম, এখন কেন জানলাম? হুয়ান কার্লোস স্পেনের সাবেক রাজা। স্পেনের সাবেক রাজা, তিনি দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত শুরু হলে তিনি দেশ থেকে দেশ ত্যাগ করেছেন, দেশ থেকে পালিয়ে গেছেন, দেশ ত্যাগ করেছেন বলতে পারেন। প্রশ্ন হতে পারে, এই দুর্নীতির অভিযোগে কোন দেশের সাবেক রাজা দেশ ত্যাগ করেছেন? হয়ে গেল স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। বিমস্টেক সম্পর্কে আমরা জানি সকলেই, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বঙ্গোপসাগরীয় দেশগুলিকে নিয়ে একটি আঞ্চলিক বা উপ আঞ্চলিক বাণিজ্যিক জোট তারা গঠন করেছিল এবং এই বিমস্টেকের নতুন একটি অর্গানোগ্রাম এবং সনদ বা বিমস্টেকের যে সংবিধান সেটি পরিবর্তিত হয়েছে। বিমস্টেক, প্রশ্ন হতে পারে সম্প্রতি নিচের কোন সংগঠনের অর্গানোগ্রাম পরিবর্তন করা হয়েছে? অর্গানোগ্রাম মিনস অর্থাৎ তার যে একটি হায়ারার্কি আছে, অফিসিয়াল হায়ারার্কি বডি, সেটি চেঞ্জ হয়েছে। সম্প্রতি সার্বিয়া এবং কসোভা, একটি হিস্টোরিক্যাল কনফ্লিকচুয়াল জোন, সার্বিয়া এবং কসোভা উভয়ের মধ্যে অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষরের মধ্যস্থতাকারী দেশ হচ্ছে আমেরিকা, এই জন্য এটি ইম্পর্টেন্ট। কসোভো এবং সার্বিয়ার অর্থনৈতিক চুক্তির মধ্যস্থতাকারী দেশ আমেরিকা। একটু রিভিউ দেখি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি। আমি একটু রিভিউগুলো একটু চেক করি, কারোর কোনো বিশেষ অসুবিধা হচ্ছে কিনা। অনেকে বলেছেন স্যার রেকর্ড রেখে দিবেন প্লিজ, রেকর্ড থাকবে আশা রাখি। কেউ বলেছেন আমেরিকার কোন কনসুলেট চেঞ্জ হয়েছে। আচ্ছা, একটু আরেকবার শুনে নিয়েন, এগুলো একটু ভালো করে শুনলে আবার বুঝে যাবেন, অসুবিধা নেই। ওকে, পলিটিক্যাল হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড বলবার আসলে সুযোগ নেই ভাই, তাহলে এই ক্লাস শেষ করা যাবে না। ওকে, অল অ্যাবাউট ভালো, আপনারা অনেকে বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না তেমন। ওকে, এই পর্যায়ে আমরা জানবো
এটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আফগানিস্তান, দ্যাট মিনস আফগান সরকার এবং তালেবানদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছিল কত তারিখে? 12 সেপ্টেম্বর 2020 আফগানিস্তান এবং তালেবানদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয় 12 সেপ্টেম্বর 2020। প্রশ্ন করতে পারে আলোচনাটি কোথায় হয়? কাতারের রাজধানী দোহা শহরে। কাতারের রাজধানী দোহা শহরে। আর নিশ্চয়ের ব্যাকগ্রাউন্ড হয়তো আপনারা শুনেছেন বা জেনেছেন। সেই আফগানিস্তান এবং তালেবানদের হিস্ট্রি যদি এখন বলা শুরু করি তাহলে তো সাম্প্রতিক রিসেন্ট ইস্যুজ আর পড়ানো যাবে না। ওকে, প্রিয় বন্ধুরা, ভূমধ্য সাগর আমরা সবাই চিনি, ইউরোপ এবং আফ্রিকার মাঝে। এই ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চলের অর্থাৎ পূর্ব ভূমধ্য সাগরীয় দেশগুলো সম্প্রতি একটি ফোরাম তারা গঠন করেছে। সে ফোরামটির নাম হচ্ছে গ্যাস ফোরাম, গ্যাস, প্রাকৃতিক গ্যাস। এই ফোরাম গঠন করেছে তারা। প্রশ্ন হবে পূর্ব ভূমধ্য সাগরীয় দেশসমূহ সম্প্রতি কি ধরনের একটি ফোরাম গঠন করেছে? আচ্ছা, ইউএনও, দ্যাট মিনস ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, বা সংক্ষেপে আমরা যাকে জাতিসংঘ নামে চিনি, এই জাতিসংঘে সদর দপ্তরে জীববৈচিত্র্য সম্মেলন হয়েছে এবছর। জীববৈচিত্র্য সম্মেলন এটি হয়েছিল 30 সেপ্টেম্বর 2020। 30 সেপ্টেম্বর 2020। আফ্রিকার দেশ দক্ষিণ সুদান, এই দক্ষিণ সুদানের জুবায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তি সই হয়। সরকার এবং বিদ্রোহীদের মাঝে চুক্তি মানে এগুলো সবসময় শান্তি চুক্তি হয়ে থাকে বা সমঝোতা চুক্তি হয়ে থাকে। হ্যাঁ, কাজে এই প্রশ্ন হতে পারে আফ্রিকার কোন দেশে বিদ্রোহীদের সাথে সরকার সমঝোতা বা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে দক্ষিণ সুদান। ওকে, প্রশ্ন হতে পারে কোভ্যাক্স প্ল্যান অ্যালায়েন্স কি? আবার বলি, এটা কোভ্যাক্স অ্যালায়েন্স প্ল্যান বা কোভ্যাক্স প্ল্যান অ্যালায়েন্স, এটি কি? এটি হচ্ছে এই কোভিড-19 যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের সুষম বন্টন সংক্রান্ত একটি পরিকল্পনা। করোনার ভ্যাকসিনের সুষম বন্টন সংক্রান্ত একটি পরিকল্পনা, যার নাম কোভ্যাক্স প্ল্যান অ্যালায়েন্স। সম্প্রতি জাতিসংঘ ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা এটি অবশ্য অটোমেটিক উঠে গিয়েছে সময়ের ব্যারিয়ার্সের কারণে, সেই সময় শেষ তাই উঠে গিয়েছে। তদুপরি প্রশ্নটি এভাবে হতে পারে, সম্প্রতি ইরানের উপর থেকে কোন সংগঠন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? নিষেধাজ্ঞা কি? অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ সম্প্রতি কোন দেশের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? ইরানের উপর থেকে। আচ্ছা, পরের প্রশ্ন, জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ায় সরকার এবং বিরোধীদের মধ্যে শান্তি আলোচনা হয়েছে। এই যে শান্তি আলোচনা, সরকার এবং বিদ্রোহী, যেটা আমরা একটু আগে দক্ষিণ সুদানে শুনেছি, এখন শুনলাম লিবিয়াতে। এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর আসি আমেরিকাতে যে নির্বাচনটি হয়েছিল, আমি কিন্তু খুব এক ধরনের সারফেসটা বলছি আপনাদের। ঠিক পরীক্ষা আসলে অনেক সময় যে খুব ডিপ থেকে সাম্প্রতিক তথ্য আসে এমনটি নয়, সাম্প্রতিক তথ্যগুলো সবসময় সারফেসটাই বেশি এসে থাকে। কাজেই এটা একটু খেয়াল রাখলেই পেরে যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনার একটা আপডেট থাকতে হবে। তথ্য খুব কঠিন আসবে না, কিন্তু আপনাদের জানা না থাকে তাহলে তো সহজ তথ্য কঠিন হয়ে যাবে। কারণ আপনি হয়তো জানেন না যে আমেরিকা নির্বাচন কয় তারিখে হয়েছিল, কিন্তু এই তথ্যটি কিন্তু খুবই সহজলভ্য একটি তথ্য, কিন্তু জানাতে থাকতে হবে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, এই 59তম প্রেসিডেন্ট নির্বাচন, যেটি 3 নভেম্বর 2020 হয়েছিল। 3 নভেম্বর 2020। আচ্ছা, বিশ্বের প্রথম 6G, অর্থাৎ এই যে আমরা যে 4G বলি, এখানে বলছে 6G উপগ্রহ উৎক্ষেপণ করেছে চায়না। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট এটি উৎক্ষেপণ করেছে চীন, যেটির কোয়ালিটি হচ্ছে, ভার্সনটা হচ্ছে 6th জেনারেশন, কারণ অত্যন্ত আপডেট স্যাটেলাইট। পরের তথ্যটি বলি, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি মেডিকেলের পরীক্ষায় বিশেষ বিসিএসও এটি এসেছে। নাগোর্নো কারাবাখ, এটি একটি জায়গা বলেন, স্থান বলেন, করিডোর বলেন,
যা বলেন আপনি মনে রাখতে পারলেই হবে যে এটি একটি জায়গা, নাগোর্নো কারাবাখ। এই নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে, বিদ্যমান ছিল, এবং তাদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। এই শান্তি চুক্তির প্রথম প্রশ্ন হলো, নাগোর্নো কারাবাখ নিয়ে দ্বন্দ্ব কার কার মধ্যে? আজারবাইজান এবং আর্মেনিয়া। আচ্ছা, শান্তি চুক্তি করেছে তারা। কত তারিখে করলো শান্তি চুক্তি? 9 নভেম্বর। 9 নভেম্বর 2020 শান্তি চুক্তিটি হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কোন দেশের মধ্যস্থতায়? রাশিয়ার মধ্যস্থতায়। আজারবাইজান, আর্মেনিয়া এবং রাশিয়া একটি ট্রাইপার্টি পিস এগ্রিমেন্ট হয়েছে। কেমন? ত্রিপক্ষীয় শান্তি চুক্তি গেল একটা। আর এখন বর্তমানে এই চুক্তির রেজাল্ট হচ্ছে বর্তমানে নাগোর্নো কারাবাখ আজারবাইজানের নিয়ন্ত্রণে রয়েছে, আজারবাইজানের নিয়ন্ত্রণে। পরের তথ্যটিও খুবই গুরুত্বপূর্ণ। একটি বিজনেস ব্লক এর নাম বলছি আমি, ভালো করে শুনুন। RCEP, RCEP রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেড বা বিজনেস গ্রুপ। এর নাম হচ্ছে RCEP, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। সম্প্রতি 15টি দেশ ভিয়েতনামের হ্যানয় শহরে একটি চুক্তি সই করেছে এই RCEP-তে যাওয়ার জন্য, একটা এগ্রিমেন্ট সই করেছে। ব্যাস এইটুকু জানলেই চলবে। রাশিয়া স্পুটনিক ভি নামে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে। অর্থাৎ রাশিয়া কর্তৃক আবিষ্কৃত করোনার ভ্যাকসিনটির নাম কি? স্পুটনিক ভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বিশেষ কোনো অসুবিধা হলে সেগুলো একটু শেয়ার করেন। আমি আরেকটু কয়েকটা মেসেজ একটু দেখি এই সুযোগে। 2 সেকেন্ড একটু সময় নিই আপনাদের। ঠিক আছে, একজন বলেছেন এইসব পড়ে স্যার জাতির কি ফায়দা হবে? তাহলে আপনি 41 BCS পরীক্ষা অংশগ্রহণ করা দরকার নেই ভাই, আপনার কোনো অসুবিধা নেই। আপনাকে তো আর কেউ বলেনি পরীক্ষা দিতে হবে, BCS এ চাকরি পেতে হবে। ওকে, ঠিক আছে। অনেকে হয়তো লেখাটা একটু মিস করে যাচ্ছেন। ঠিক আছে, স্পিড ঠিক আছে। ওকে, সাম্প্রতিক কোন মাস পর্যন্ত পড়ব? ভেরি গুড, আপনি অ্যাটলিস্ট ডিসেম্বর 20 পর্যন্ত আপডেট থাকুন। কেমন? ডিসেম্বর 20 মিনিমাম। ভালো হয় যদি আপনি মার্চ এর এই যে গত সপ্তাহ 12ই মার্চ পর্যন্ত আপডেট থাকতে পারেন, আরো ভালো। ওকে, RCEP আবার বলেন স্যার। RCEP ঠিক আছে। RCEP আবার বলছি, দ্যাট মিন্স রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। হ্যাঁ, ওকে, আমরা নেক্সট হতে যাই। 56তম মিউনিক নিরাপত্তা সম্মেলন। 56তম মিউনিক নিরাপত্তা সম্মেলন। মিউনিক বুঝতেই পারছেন এটি জার্মানিতে হয়েছে। এই সম্মেলনটি হয়েছিল 14 ফেব্রুয়ারি 2020। 14 ফেব্রুয়ারি 2020 56তম মিউনিক নিরাপত্তা সম্মেলন। আমি একটু স্মরণ করিয়ে দিই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের আন্তর্জাতিক কিন্তু টপিকস আছে ইন্টার স্টেট সিকিউরিটি। কাজেই আমি কিন্তু আপনাদের যে রিসেন্ট ইস্যুটা পড়াচ্ছি এটি কিন্তু আমাদের আন্তর্জাতিকের এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে সিলেবাস কভার করা আছে পিএসসি কর্তৃক প্রদত্ত, সেই সিলেবাসের আলোকে কিন্তু আমি আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এর বাইরের তথ্যগুলো পিক আপ করা হয়নি। সিলেবাস যেটাকে কভার করে সেই টপিকসগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে সিকিউরিটি আমাদের টপিকস আছে। সো এই মিউনিক নিরাপত্তা সম্মেলনটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।
আমাদের এনভায়রনমেন্টাল ইস্যুজ টপিকস আছে, সো এই জন্য আমি আপনাদের আমপানের কথা বলেছি, নিসর্গের কথা বলেছি। এখন আরেকটি বলছি, ফিলিপাইনে সুপার টাইফুন আঘাত করেছিল, যেটির নাম ছিল গনি, গনি, এবং এই তারিখটি ছিল 1 নভেম্বর, 1 নভেম্বর 2020। সুপার টাইফুন গনি ফিলিপাইনে আঘাত করেছিল। ওকে, তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্কেও বেশ কিছু তথ্য আপনাদের বলেছি। এখন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ডেটা বলছি আপনাদের, যার মধ্যে একটি হলো ডেল্টা প্ল্যান। বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পলিসির, আমাদের যে মধ্যম আয়ের দেশ ভিশন 2021, ভিশন 2041, এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ পলিসি হচ্ছে ডেল্টা প্ল্যান 2100 বা 2100। এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবার জন্য সরকার একটি ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করেছে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কেমন? ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ সরকার। তারিখটি হচ্ছে 29 জুন 2020। যদি এটি মনে নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই, বিষয়টি মনে রাখতে হবে, ডেল্টা গভর্নেন্স কাউন্সিল। এটি কেন গঠন হয়েছে? ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য, এবং এটির প্রধান হচ্ছে, এই কাউন্সিলের প্রধান হচ্ছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, বাংলাদেশে একটি রেলওয়ে জাদুঘর স্থাপিত হয়েছে রিসেন্টলি। রেলওয়ে জাদুঘর, এটি কোথায়? সৈয়দপুর নীলফামারী রেলওয়ে জাদুঘর। হ্যাঁ, তবে এটি দেশের প্রথম রেলওয়ে জাদুঘর নয়। প্রথম রেলওয়ে জাদুঘরটি ছিল, নিশ্চয় আপনারা পড়েছেন এগুলো, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 2003 সালে হয়েছিল। এটি পাহাড়তলী চট্টগ্রাম, দেশের প্রথম রেলওয়ে জাদুঘর। আর আজকে জানলাম দেশের বর্তমান সর্বশেষ যে রেলওয়ে জাদুঘরটি হয়েছে সৈয়দপুর নীলফামারী। পরের প্রশ্ন, প্রথম নৌকা জাদুঘর। প্রথম নৌকা জাদুঘর স্থাপিত হয়েছে বরগুনা শহরে, বরগুনা জেলায়। এটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর, কারণ জাদুঘরের যে স্থাপনা, তার যে আর্কিটেকচার ডিজাইন, সেটি একটি নৌকার আদলে করা হয়েছে, তাই এটির নাম দেওয়া হয়েছে নৌকা জাদুঘর। আপনাদের শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের 64টি জেলাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে তার স্ট্যাটাস নির্ধারণ করা হয়েছে। কটি ভাগে বলেছিলাম বলেন দেখি, কারোর মনে আছে কিনা? বাংলাদেশের 64টি জেলাকে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? একটু কমেন্টস বক্সে লেখেন তো ভাই, দেখি মনে আছে কিনা আপনাদের। ওকে, ফাইন, থ্যাংক ইউ। অনেকেই লিখেছেন 4টি, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ক্লাস কিন্তু আপনারা ভালো পিক আপ করতে পারছেন। হ্যাঁ, আমরা ভার্চুয়ালি যুক্ত হলেও খুব বেশি অসুবিধা হয়তো বা হচ্ছে না। ফাইন, 4টি। ওকে, মনিরা ইয়াসমিন মৌ, সোমাইয়া জান্নাত, পুষ্পিতা পাল, নবনীতা বিশ্বাস, জান্নাতুল টুম্পা, জাফরিন জয়া। আমি কিছু নাম পড়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে না, আমি আছি আপনাদের সাথে। সোমাইয়া জান্নাত, ইয়াসমিন আক্তার শ্রাবণী, রেদওয়ান আহমেদ, ফারহানা জামান লোপা, মনোজ দাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। তাহলে 4টি, আমি এখন সেটাকে একটু গ্রুপিংটা করে দিই আপনাদের। এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পরীক্ষার জন্য, হ্যাঁ, যেহেতু এবছরই হয়েছে। আচ্ছা, জেলার শ্রেণীর হালনাগদ করা হয়েছে 4 ভাগে, সেটি বলেছি। তারিখটা কত বলেছিলাম আবার বলে দিচ্ছি, 6 আগস্ট 2020। 6 আগস্ট 2020 তারিখে এই ক্লাসিফিকেশনটির জারি করা হয়েছিল 4টি শ্রেণীতে। শ্রেণী 4টি কি আবারও বলছি, বিশেষ, 1 নম্বর হচ্ছে বিশেষ, 2 নম্বর এ, 3 নম্বর বি, 4 নম্বর সি। ব্যাস, এখন প্রশ্ন হলো এই বিশেষ শ্রেণীতে জেলা কয়টি? একটু আপনারা একটু আন্ডারলাইন করে জেলার সংখ্যাটা লেখেন। বিশেষ শ্রেণীতে জেলা 6টি, বিশেষ শ্রেণীতে জেলা 6টি, এ শ্রেণীতে, এ ক্লাসে 26টি, বি ক্লাসে 26টি, সি ক্লাসেও 6টি।
আবার বলছি, বিশেষ শ্রেণীতে 6টি, এ শ্রেণীতে 26টি, বি শ্রেণীতে 26টি, সি শ্রেণীতে 6টি। আমি একটু বিশেষ যে 6টি জেলা, এই 6টি জেলার নাম বলে দিচ্ছি আপনাদের। বিশেষ ক্যাটাগরিতে যে 6টি জেলা পড়েছে, সেই 6টি জেলার নাম হলো যথাক্রমে ঢাকা, গাজীপুর, রাজশাহী, ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম। খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম। প্রশ্ন হতে পারে, সম্প্রতি ঘোষিত 64 জেলার মধ্যে বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত নয় নিচের কোন জেলা? তাহলে 6টি জেলার নাম একটু মনে রাখবেন, তাহলে পরীক্ষা আসলে হয়তো বিশেষ শ্রেণীটি পরীক্ষায় আসবে। ওকে, 2020 সালে, পরের তথ্য বলছি, 2020 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মভূষণ লাভ করেছে বাংলাদেশের একজন কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী। ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মভূষণ লাভ করেছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। আবার ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মশ্রী, সেটি লাভ করেছেন বাংলাদেশের একজন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক। তাহলে পদ্মভূষণ পেয়েছেন মোয়াজ্জেম আলী এবং পদ্মশ্রী পেয়েছেন এনামুল হক। সৈয়দ মোয়াজ্জেম আলী একজন কূটনীতিক, এনামুল হক একজন প্রত্নতত্ত্ববিদ। ওকে, বাংলাদেশ সর্বশেষ যে দুটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তার একটি হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, আপনারা নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের নাম জানেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেই 13টি দ্বীপের একটি হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এবং অপরটি হচ্ছে ডোমিনিকা। এটিও সেই অঞ্চলেরই একটি রাষ্ট্র, ডোমিনিকা। তাহলে দুটি দেশের সাথে বাংলাদেশ সর্বশেষ ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স মেনটেন করেছে, একটি হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, অপরটি হচ্ছে ডোমিনিকা। আচ্ছা, কার সঙ্গে কবে করেছে আমি ডেটটা বলে দিচ্ছি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস এটির সঙ্গে করেছিল 31 আগস্ট 2020, 31 আগস্ট 2020। ডোমিনিকার সাথে করেছিল 24 নভেম্বর 2020, 24 নভেম্বর 2020। এরপর আরেকটি তথ্য বলছি, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতিসংঘের 3টি সংস্থার নির্বাহী সদস্য হয়েছে। বাংলাদেশ জাতিসংঘের 3টি সংস্থার নির্বাহী সদস্য পদে মনোনয়ন পেয়েছে 2020 সালে। সেই 3টি সংস্থার নাম শুধু উল্লেখ করছি আমি। জাতিসংঘের 3টি সংস্থা, 1 নম্বর হচ্ছে ইউএনডিপি, 2 নম্বর হচ্ছে ইউএনএফপিএ। ইউএনডিপি আপনাদের খুব পরিচিত, ইউএনএফপিএ জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা। 3 নম্বর হচ্ছে ইউএনওপিএস, ইউএনওপিএস। এটি আপনাদের কাছে একটু আননোন, এই জন্য আমি এটা একটু রিপিট করছি। ইউএনওপিএস অর্থাৎ এটি হচ্ছে জাতিসংঘের প্রকল্প সেবা সমূহের একটি কার্যালয়, জাতিসংঘের প্রকল্প সেবা সমূহের কার্যালয়, সেটি হচ্ছে ইউএনওপিএস, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য প্রজেক্ট সার্ভিসেস, প্রকল্প সেবা সমূহের কার্যালয়। এই 3টি সংস্থার সদস্য, নির্বাহী সদস্য হয়েছে বাংলাদেশ। ইউনিসেফের প্রেসিডেন্ট হয়েছে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা। তিনি এখন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বা দূত বলতে পারেন, রাবাব ফাতিমা। তিনি ইউনিসেফের প্রেসিডেন্ট হয়েছেন। আচ্ছা, এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা করে আমি ধাপ শেষ করছি, আপনাদের যেসব উইংগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। এখন আপনাদেরকে বলবো অর্থনৈতিক সমীক্ষা 2020। এখান থেকে এখানে অনেক ডেটা আছে। অর্থনৈতিক সমীক্ষা 2020-এ তথ্যের কোনো শেষ নেই। আসলে পরীক্ষায় 4টি তথ্যের মধ্যে থেকে প্রশ্ন এসে থাকে এই অর্থনৈতিক সমীক্ষা থেকে। আমি অর্থনৈতিক সমীক্ষা 2020-এর সেই 4টি ডেটা আপনাদের বলে দিচ্ছি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। 1 নম্বর হচ্ছে যে 2 ধরনের তথ্য জানতে হয়, সেটা একটু জেনে রাখি। 2 ধরনের তথ্য, একটি হচ্ছে যে আমাদের যে জাতীয় উৎপাদন আছে, জিডিপি আছে,
এই জিডিপিতে কোনো একটি খাতের প্রবৃদ্ধির ধারা কত, প্রবৃদ্ধির ধারা সেটা আসতে পারে, অথবা জিডিপিতে তার অবদান কত পার্সেন্ট। দুটো কিন্তু দুই রকম, একটি হচ্ছে গ্রোথ রেট আর একটি হচ্ছে তার অবদান, তার পারফরমেন্সটা কি এই খাতে। সেভাবে আমি আপনাদের তিনটি ডাটা বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কৃষি খাতে প্রবৃদ্ধির ধারা কত পার্সেন্ট। অর্থনৈতিক সমীক্ষা 2020-এ কৃষি খাতে প্রবৃদ্ধির ধারা আছে 3.11, 3.11। আর অবদান জিডিপিতে কৃষি খাতের অবদান কত, 13.35। তাই দুটো ডাটা বলেছে, একটা হচ্ছে প্রবৃদ্ধি বলেছি আর একটা হচ্ছে অবদান বলেছি। তাই কৃষি খাতে প্রবৃদ্ধি হচ্ছে 3.11 আর অবদান হচ্ছে 13.35, গেল একটি কৃষি। 2 নম্বর হচ্ছে শিল্প খাত। শিল্প খাতে প্রবৃদ্ধির ধারা হচ্ছে 6.48, 6.48 শিল্প খাতে প্রবৃদ্ধির ধারা। আর অবদান হচ্ছে জিডিপিতে শিল্প খাতের অবদান হচ্ছে 35.36, 35.36। ওকে, এরপর হচ্ছে সেবা খাত। সেবা খাতে প্রবৃদ্ধির ধারা হচ্ছে 5.32, 5.32 এবং অবদান জিডিপিতে অবদান হচ্ছে 51.30, 51.30। আর আমাদের টোটাল সামগ্রিক জিডিপির যে গড় প্রবৃদ্ধি এখন এবছর সেটি হচ্ছে 5.24। জিডিপির যে প্রবৃদ্ধি সেটি হচ্ছে 5.24। আর জিডিপির অবদান কত, অবদান 100%। হ্যাঁ, 100%-এর মধ্যে প্রবৃদ্ধি হয়েছে আমাদের 20-এ 5.24। ওকে, আপনাদেরকে এই পর্যায়ে আমি একটু পদ্মা সেতু সম্পর্কে কয়েকটা তথ্য বলবো। একটু পদ্মা সেতু কয়েকটা আপনারা হয়তো জানেন, আমি কয়েকটা শেয়ার করে দিই। পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করবে? 1 নম্বর হচ্ছে মুন্সিগঞ্জ, 2 নম্বর মাদারীপুর, 3 নম্বর শরীয়তপুর। তাহলে পদ্মা সেতু 3টি জেলাকে কানেক্টেড করবে, একটি হচ্ছে মুন্সিগঞ্জ, একটি মাদারীপুর আর একটি শরীয়তপুর। অর্থাৎ মূল সেতুর যে কাঠামো সেটি 3টি জেলায় বিস্তৃত। এটি আবার পদ্মা সেতু হলে কয়টি জেলা সেতুর সাথে সম্পৃক্ত হয়ে যাবে সেই তথ্য বলিনি কিন্তু। পদ্মা সেতুর মূল কাঠামো স্ট্রাকচার যে 3টি জেলাকে টাচ করেছে সেই 3টি জেলা হচ্ছে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে, মূল সেতুর দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার, 6.15 কিলোমিটার। প্রস্থ হবে 18.10 মিটার, প্রস্থ হবে 18.10 মিটার। পিলার আছে 42টি, স্প্যান আছে 41টি, লেন আছে 4টি। আবারও বলছি, পিলার আছে 42টি, স্প্যান আছে 41টি, লেন আছে 4টি। হলো, এবার জানবো পদ্মা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠানটির নাম কি। নির্মাণকারী প্রতিষ্ঠান, পদ্মা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ওকে, টোল আদায় করবে, পদ্মা সেতু থেকে টোল আদায় করবে যে প্রতিষ্ঠান তার নাম কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন বা কেইসি, কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। তারা টোল আদায়ের দায়িত্ব পেয়েছে আর মূল সেতু করেছে চাইনিজ কোম্পানি, সেটির নাম বলেছি। ওকে, এবার আমরা জানবো মুজিব বর্ষ সম্পর্কে কয়েকটি তথ্য। মুজিব বর্ষ কি আমি শুরুতেই বলেছি, মুজিব বর্ষ কেন করা হচ্ছে। মুজিব বর্ষের ঘোষণা দেওয়া হয়েছিল কোন তারিখে? ঘোষণা, এই ডেটটা ইম্পর্টেন্ট, 12 জানুয়ারি 2019, 12 জানুয়ারি 2019 মুজিব বর্ষের ঘোষণা দেওয়া হয়েছিল। আচ্ছা, মুজিব বর্ষের সময়কাল কখন? 17/3/2020 থেকে 16/12/2021। আবারও বলছি, 17/3/2020 থেকে 16/12/2021 মুজিব বর্ষের সময়কাল। আচ্ছা, এই উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণার যে অনুষ্ঠানে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কবিতা তিনি আবৃত্তি করেছিলেন, যে কবিতাটির নাম ছিল বাবা। কবিতাটির নাম ছিল বাবা এবং এই কবিতা রচয়িতা ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর
ছোট বোন শেখ রেহানা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এই কবিতাটির রচয়িতা। কবিতাটির নাম ছিল বাবা। মুজিব বর্ষের যে লোগো আপনারা দেখেছেন, মুজিব বর্ষের একটি লোগো আছে, এই লোগোর ডিজাইনার ছিলেন কে? গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য সব্যসাচী হাজরা। এই লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। একটি থিম সং আছে, মুজিব বর্ষের একটি থিম সং আছে, তার একটি লাইন বলছি আপনাদের। লাইন সম্ভব হলে প্রথম লাইনটি লিখে রাখেন। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। এটি হচ্ছে মুজিব বর্ষের থিম সং। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, মুজিব বর্ষের থিম সং। এই থিম সং এর যিনি গীতিকার, মুজিব বর্ষের থিম সং এর গীতিকার ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এই থিম সং এর সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন নকিব খান। মুজিব বর্ষের থিম সং এর সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন নকিব খান। আচ্ছা, তাহলে পদ্মা সেতু বলেছি, মুজিব বর্ষ সম্পর্কে বললাম। এ পর্যায়ে আমি আপনাদের বঙ্গবন্ধুর সান্নিধ্যের কারণে, বঙ্গবন্ধুর অ্যাক্টিভিটিসের কারণে আমরা কিছু দিনকে জাতীয় দিবস হিসেবে পালন করে থাকি, সেরকম কয়েকটি দিবস বলছি আপনাদের, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে পহেলা মার্চ। এই পহেলা মার্চ হচ্ছে বিমা দিবস, এবং এরও কারণ রয়েছে। আমাদের জাতির পিতা একসময় ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, ব্যাকগ্রাউন্ড অনেক বড়, সেগুলো আমরা পরে জানব। এবং সেই ডেটকে কেন্দ্র করে, যে দিন তিনি চাকরিতে যোগদান করেছিলেন, সেই ডেটকে কেন্দ্র করে এখন বাংলাদেশে জাতীয় বিমা দিবস পালিত হয় পহেলা মার্চ। 7 মার্চ এটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, ঐতিহাসিক দিবস। এবং এটি এই নামকরণের পেছনে কারণ রয়েছে, এটি কিন্তু জাতীয় ঐতিহাসিক দিবস নয়, ঐতিহাসিক দিবস, যেন এটা ওয়ার্ল্ড ওয়াইড এই দিবসটি পালিত হয় 7 মার্চ। 17 মার্চ জাতীয় শিশু দিবস। 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এর ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আর বলছি না। 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। 4 জুন চা দিবস, চা, টি ডে, কেমন? 4 জুন চা দিবস। 9 আগস্ট জ্বালানি, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। 9 আগস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমরা প্রায় 1.5 বা 1.25 ঘন্টা হয়েছে সেশন চলছে, এবং গুরুত্বপূর্ণ ডেটাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমি এখন শুধু কয়েকটি পয়েন্ট বলি, যেগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, সেগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাদের। একটু কাইন্ডলি আপনারা প্রয়োজন হলে একটু লিখে রাখেন, যাতে আপনি সেসব ইভেন্টগুলো দেখতে পারেন। 1 নম্বর হচ্ছে, বিভিন্ন সংগঠনের সর্বশেষ সদস্য পদ যদি কোনো দেশ পেয়ে থাকে, সেই সংগঠনের ওই সদস্যটির নাম জেনে রাখবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে সকল আন্তর্জাতিক সংগঠনের বাৎসরিক অধিবেশন 2020 সালে হয়েছে, সেটি কোথায় হয়েছে জেনে রাখবেন। আগামী বছর বা আগামী সম্মেলনটি কোথায় হবে, যদি এটি কোনো সংগঠনের ঘোষণা দেয়া থাকে, সেটি জেনে রাখবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদকের মধ্যে স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক জেনে রাখবেন। আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে নোবেল পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, পুলিৎজার পুরস্কার, বুকার পুরস্কার যারা পেয়েছেন লাস্ট ইয়ারে, এই নামগুলো জেনে রাখবেন। আশা করি এই যেটুকু আমি বলেছি আর শেষ যে তথ্যটি বলেছি, এইগুলো যদি আপনারা একটু খেয়াল করে জেনে যান, পড়ে যান, তাহলে সাম্প্রতিক বিষয় আর তেমন কোনো অসুবিধা হবে না। আর যে কদিন সময় আছে, আপনারা একটু মাঝখানে 4-5 দিন সময় আছে, এখন খুব বেশি লেখাপড়া করার আসলে সময় না। একটু মেন্টাল প্রিপারেশন নেন, আর যা যা পড়েছেন সেগুলোকে স্ক্রিমিং করেন,
একটু রিক্যাপ করেন, স্মরণ করার চেষ্টা করেন। নতুন কিছু এখন পড়া যাবে না সাম্প্রতিক বিষয় ছাড়া। আর মনে সাহস রাখেন, যা প্রস্তুতি নিয়েছেন সেগুলো যেন ভালো ডেলিভারি করতে পারেন এবং সৃষ্টিকর্তার নিকট যে যে ধর্মের আছেন সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন যাতে আপনি সুস্থ সবল শরীরে আগামী শুক্রবার সুন্দরভাবে পরীক্ষাটি সমাপ্ত করতে পারেন। ওরাকল বিসিএসকে ধন্যবাদ পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে শিক্ষার্থীদের এ ধরনের একটি সেশন উপহার দেওয়ার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই সেশনটি কন্ডাক্ট করবার জন্য ওরাকল বিসিএস এর পরিচালক বা এমডি মহোদয় তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শিক্ষার্থীদের আবারও ধন্যবাদ শুভকামনা জানিয়ে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের এই সেশনটি শেষ করার পূর্বে আপনাদের মেসেজগুলো আর একবার একটু 5 সেকেন্ডে দেখে নিচ্ছি। বিশেষ কোনো প্রশ্ন আপনারা কেউ করেছেন কিনা যা হয়তো জানতে চান। পরীক্ষা যেহেতু খুবই আসন্ন, হয়তো এর মধ্যে আপনাদের সাথে আর দেখা হওয়ার সুযোগ হবে না আমার অনলাইনে, কাজেই একটু দেখে নিয়ে আপনাদের চ্যাট বক্সে 2-5 সেকেন্ডে যদি কেউ কোনো তথ্য জানতে চান ইনফরমেশন ছাড়া কোনো প্রিপারেশন পরামর্শ সেটা আমি দিতে পারি সংক্ষেপে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদের সঙ্গে আর 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলবো পরীক্ষা বিষয়ে। পরীক্ষা বিষয়ে 2 মিনিট কথা বলবো। ওকে, প্রশ্ন পরামর্শ চেয়েছেন অনেকেই, ধন্যবাদ দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আর 2 মিনিট একটু কথা বলি। প্রথম বিষয় হচ্ছে আপনারা পরীক্ষার কেন্দ্রে যাবেন। পরীক্ষার কেন্দ্রে যাবেন অবশ্যই 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে চলে যাবেন। আপনার যে রুমে সিট পড়বে, আমি খুব দ্রুত বলি, সেই রুমে কক্ষে প্রবেশ করে আপনার আসনে বসে যাবেন, কারোর সঙ্গে অযথা কথা বলবেন না, আপনার আসনটিতে বসে যাবেন। পরীক্ষার প্রশ্ন উত্তরপত্র পাওয়ার পর এখন উত্তরপত্র সেট কোড পূরণ করা থাকে, আপনি রেজিস্ট্রেশন নম্বর, সেন্টার, স্বাক্ষর, নিজ জেলা এগুলো সুন্দর করে লিখে ফেলবেন যেন কোনোভাবেই ভুলগুলি না হয়। এবার আপনি প্রশ্নটি হাতে নিয়ে, এই যারা একটু ভালো করে শোনেন প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি হাতে পেয়ে 1 নম্বর প্রশ্ন থেকে উত্তর দেওয়া শুরু করবেন। 1 নম্বর প্রশ্ন থেকে উত্তর দেওয়া শুরু করবেন, সেটি 1 নম্বরে যে সাবজেক্টের প্রশ্নে থাকুক না কেন। অ্যান্সার করবেন কি করে? আপনি 1 নম্বর প্রশ্ন পড়বেন, উত্তর পারলে উত্তরপত্রের 1 নম্বরে গোল করবেন, না জানলে সেটি এসকেপ করবেন, 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বর পড়বেন। উত্তরপত্রে 1 নম্বর খালি রাখবেন, 2 নম্বর পড়ে 2 নম্বর প্রশ্নের উত্তর জানা থাকলে আপনি উত্তরপত্রে গোল করবেন। এভাবে 1 থেকে 200টি প্রশ্ন থরলি আপনি দেখে যাবেন, যেগুলো আপনি একদম নিশ্চিত উত্তর পারি সেগুলো আপনি গোল করে ফেলবেন। দেখা যাবে 30 মিনিটের মধ্যে আপনার হয়তো 60-70টি গোল করা হয়ে গেছে, যার মধ্যে একটিও ভুল নেই। তাহলে এভাবে আপনারা পরীক্ষার 30 মিনিটের মধ্যেই আপনার একদম ওভারশিওর যেগুলো সেগুলো আপনার দাগানো হয়ে যাবে। এতে করে আপনি একটি সুবিধাও পাবেন, ওই পরীক্ষা দিতে দিতে আপনার সাইকোলজি নার্ভগুলো আস্তে আস্তে কাজ করবে, টেনশন দূর হবে। পরে দেখবেন যেগুলো একটু কঠিন মনে হয়েছিল ফার্স্ট টাইম, একটু অজানা মনে হয়েছিল, সেগুলো আপনার স্মরণে এসে যাবে সঠিক উত্তর কোনটি। কাজেই যেগুলো একটু অসুবিধা হবে সেটা নিয়ে আপনি মোটেই সময় নষ্ট করবেন না, এসকেপ করে করে যেগুলো একদম কনফার্ম যে প্রশ্ন দেখে আপনি জানেন যে উত্তর কি, সেটা কিন্তু আপনি আগে গোল করে ফেলবেন।